এই কোশ্চেনটা তাহলে করে ফেলি। আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের, তারপর গোলাম মোস্তফার ছেলে, এরা কামালের বন্ধু-বান্ধবেরা। না, এটার গাজী মোস্তফা নিজে ছিল। নিজে। আচ্ছা। তো হ্যাঁ, নিজে। আপনার স্যার, আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে। আপনি আমার বউ বিচার কন্টিনিউ চেয়েছিল। করেন। জি, কন্টিনিউ করেন স্যার এবার। হ্যাঁ, যে আপনি প্রাইম মিনিস্টার, কারণ ঘটনাটা মুজিব কি ছিল স্যার? ঘটনাটা কি ছিল স্যার? একটু শুরু থেকে বলুন। ঘটনা এটা একটা মানে মজার ঘটনা। আচ্ছা, তুমি শুনতে চাও? তুমি তো আমার বইতে লেখা আছে যদিও। সবাই শুনতে চায় স্যার, সবাই, আমি আর একা না, সবাই শুনতে চায়। ঘটনাটা হচ্ছে, আমার এক খালাতো বোন, তার নাম পারভিনা। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে, যে আমাদেরকে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। তো দুপক্ষেই আমাদের পরিচিত, অতএব আমরা হলাম রায় মিডিয়া। ঠিক আছে। তখন আমরা কি করলাম, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো। তো কাকে রাখি আর কাকে বাদ দেই, এত মানুষের সাথে পরিচিতি। তো আমরা যাই হোক বেশ ভালোই, প্রায় 2-3 হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে। চলছে বিয়ের আসর। তখন আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি, ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো, ওখান থেকে ছুটিতে আসছে দেশে। হি ওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি। আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো, সবাই দেখাশোনা করছি। বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল আর he has just come from Canada, তো লম্বা চুল, and he had beautiful hair and he was a handsome man. আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না। ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার, জি বলেন। আচ্ছা, তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে। তার পিছনের রোতে গাজী গোলাম মোস্তফা and his wife was also invited in that function from the other side, not from our side, মানে ছেলে পক্ষের। বুঝতে পেরেছি। তো গাজী গোলাম মোস্তফার ছেলেরা আর তার সাঙ্গবঙ্গ পিছনের সিটে, পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে। তো বাপ্পির পিছনে, ভদ্র মানুষ, বিদেশে থাকে, বিদেশে বড় হয়েছে, পিছিয়ে বললো, কিছু বলে না, সামনে আবার ওরা চুল টান দিল। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বলে যে তুমি চুল টান দিয়েছ? বলছে হ্যাঁ। বলে কি কেন? আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল, এটা কি পরচুলা না আসল? আচ্ছা, চিন্তা করো। সে তখন ইউনিভার্সিটিতে পড়ে, আর এই পুচকের ছেলে তখন বোধহয় স্কুলেও পড়ে না, বা স্কুলে 6-7 ক্লাস হবে। তখন বাপি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বস। ওরা বেরিয়ে চলে গেল। আমরা কিন্তু কিছুই জানি না, মানে আমি আর নিমি এত ব্যস্ত, দুই পক্ষকে দেখাশোনা, খাওয়া দাওয়া চলছে। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি, গাড়ি সবুজ রঙ, গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস। মাইন্ড ইউ, তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়্যারলেস মজুদ লেডিস ক্লাবে। আমি কুমিল্লা থেকে আসছি বিয়ের জন্য। তো ন্যাচারালি আমাদের গার্ড নিয়ে চলাফেরা, এটা তো আর্মির নিয়ম, এটা তুমি জানো। আসলো, থামলো, দুইটা মাইক্রোবাস থেকে প্রায় 8 জন ট্রেনজারধারী, সাদা পোশাক পরা
লোক নামলো, আর ফোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। তার স্ত্রী কিন্তু উপস্থিত মেয়ে মহলে। উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়, মেজর ডালিম কোথায়। বহুতবার বাড়ছে, আর সহ্য করা যায় না। আমি অবাক হইলাম, এরকম চিৎকার করছি কে? তখন একটা ছেলে এসে, একজন হিওয়াজে ট্র্যাক প্লাটুনের একটা ছেলে, আমার নামটা মনে নাই, এসে বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই চিৎকার করতে, এই তো গাজী গোলাম মোস্তফা, তার সাথে 8-10 জন ট্রেনগারধারী লোক আছে। মাইন্ড ইউ, তখন কিন্তু আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্মস। আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস কোর্ট। আমরাও সেই অপারেশনে যুক্ত ছিলাম। যাই হোক, আমি বাইরে আসলাম, আসে গাড়ি গোলাম মোস্তফার সামনে বারান্দাতে। আমি মেজর ডালিম, আপনি আসুন, আপনার বেগম সাহেব তো আছেন ভিতরে, আপনি আসুন, বরবধূকে আপনি দোয়া করে দেন। হারামজাদা বারবার সে আর্মির আজকে আমি উচিত শিক্ষা দেব। আমি দেখলাম আমার চারদিকে ওই ট্রেনের ঠেকাইলেও প্রায় 4-5 জন মানুষ, আর 4-5 জন খালে দাঁড়িয়ে। আমরা এটা কি, আমি একজন ট্রেন মানুষ, আমার স্কট আছে ওখানে প্রায় 4-5 জন, ওয়্যারলেস আছে, আই ক্যান কল এনিওয়ান এনি টাইম, এমপি ইউনিট, যে ইউনিট দরকার হয়। এই কি অবস্থা, একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলস্থুল কাণ্ড। আপনি দেখেন কিছুই কি ব্যাপার, কি আপনি আজকে তো উত্তেজিত করেন। আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে। ওগুলো ওঠ, উঠা, মাইক্রোবাইক আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইক। আপনি ব্যাপার কি গাড়িতে, এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, আর আপনি আমাকে বলছেন উঠ। কি আমার কাপড় টাপড় ধরে টানা 4 জন মিলা আমাকে উঠালো। খবর চলে গেল ভিতর অন্য মহলে, নিম্মি আর আমার শাশুড়ি, আমার খালার শাশুড়ি, মানে কন্যার মা, উনি বেরিয়ে আসলেন। ওনারা আসলেন যে কি ব্যাপার, দেখে যেরকম আমাকে ঠেলাঠেলি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে। আমি মাইক্রোবাসে উঠলাম, উঠে দেখি চুল্লু আর আলম নামে 2 জন মুক্তিযোদ্ধা, ক্র্যাক প্লাটুনের সদস্য, তারা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে, স্বপন বীর বিক্রম। ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে ফেলেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, আহত অবস্থায় তারাও মাইক্রোবাস। তখন আমার খালাম্মা গাজীকে বললো, গাজী সাহেব আপনি কি করছেন, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আর দে আর দি, তারা বর পক্ষেরও কন্যা পক্ষেরও, কি হয়েছে কি, ওরা তো ব্যস্ত। বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো, ওকে আমি উচিত শিক্ষা দেবো। তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না, আপনি আমাকে সঙ্গে নিয়ে, ঠিক আছে চল বলে ওরেও ধাক্কা দিয়ে উঠায় দিল মাইক্রোবাসে। তখন আমার খালা বললেন, গাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ঠিক আছে, যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যাবো সাথে। গাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি? তখন সে আওয়ামী লীগের সভাপতি নয়, হি ওয়াজ অলসো দি চেয়ারম্যান অফ দি রেড ক্রস। বুঝতে পারলাম, শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন। সে ঢাকার মধ্যে, মানে ঢাকা শহরে সে হলো মুজিবের সবচেয়ে বড় লাঠের সর্দার। অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত রেড ক্রসের চেয়ারম্যান হয় না, কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে রিলিফের মার চুরি চামারি করতে সুবিধা। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে চললেন প্রথম ফার্ম
ফার্ম গেট দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সর্বনাশ, কোথায় চাচ্ছে, লক্ষ্মীবাড়ি ক্যাম্পে নাকি। তখন আমি চিন্তা করছি কি করি। এর মধ্যে আমার খালা আর নিমি নিজেদের শাড়ি ছিঁড়ে চুল্লু আর আলমকে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে দিকে দিকে ক্ষত, তার দিকে রক্ত পড়ছিল। আমি হঠাৎ বললাম, গাড়ি থামাও ড্রাইভার। ইন দি মিন টাইম স্বপন, বাপি ওরা কিছু গেস্টকে বোধহয় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে, বা ওদের গাড়ি আসছিল না, কিছু ওরা উপস্থিত ছিল না। তো আমি বললাম গাড়ি থামা, ড্রাইভার গাড়ি থামা দিল। আমরা তখন আমার 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 গাড়িতে প্রায় 4 জন ট্রেন গানধারী লোক। তাদের একজনকে বললাম যে তুমি গিয়ে ওই সামনে যে গাড়ি, গোলাম মোস্তফা বসে আছেন, কাজী গোলাম মোস্তফা সাহেবকে বলেন নাই কিনা আসে। Somehow that man with train guard, he got down and went to Gazi. গাজিও তখন স্টপ হয়ে গেছে, যে পিছনে গাড়ি স্টপ হয়ে গেছে। আসে বলছে, ওনাকে বোধহয় বলছে যে আপনাকে উনি ডাকছেন নিজের গাড়ি। গাজী গুলস্তান দরজা খুলে আমাদের মাইক্রোবাসে আসলো। তখন আমি গাজী গোলাম মোস্তফাকে বললাম যে গাজী সাহেব, আপনি তো আমারই নিয়ে চলছেন, কোথায় নিয়ে যাচ্ছেন জানি না, কিন্তু একটা কথা মনে করে রাখেন, আপনাকে মনে করাই দিচ্ছে আপনার ভালোর জন্য, যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে, রেড ক্রসের মাইক্রোবাসের মধ্যে ঢুকায় নিয়ে আসছেন, এটা কিন্তু হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ দেখছে, উপস্থিত ছিল। অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন, আপনি কিন্তু পার পাবেন। এইটা শোনার পর গাজী গেল একটু ঘাবড়ায়, যে তাই তো, আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে। তখন আমি বললাম যে আপনি যাই করেন, আমি উনি যখন একটু হতভম্ব হয়ে বোধ দেখাচ্ছে, আমি বললাম যে গাজী সাহেব, আমি আপনাকে একটা পরামর্শ দিই, আপনি যাই করেন, আপনি শেখ সাহেবের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে নেন, এছাড়া আপনি বাঁচতে পারবেন না। এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরবিক্রম ফেরত আসছে লেডিস ক্লাবে, বাপ্পি ফেরত আসছে। ওরা শুনলো যে এই ঘটনা ঘটছে, ওখান থেকে সোজা স্বপন চলে গেল এমপি ইউনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে। ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা, বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে। এই বিয়েতে কিন্তু জিয়া রহমান উপস্থিত ছিল, শফিলিও উপস্থিত ছিল, খালেদ মোশাররফ, মানে সবাই উপস্থিত ছিল। আচ্ছা, তো ওনার তখন চলে গেছে। সেদিন কি ছবি দেখানোর কথা ছিল, সত্যজিৎ রায়ের যদি মহানগর না কি একটা ছবি, তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তখন এই খবরটা পাওয়ার পরে the CEO of the MP unit এই খবরটা ব্রিগেড মেস, ইউনিট মেস, সবখানে এটা সে জানাই দিল। ইয়াং অফিসাররা লুঙ্গি, গেঞ্জি, পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে আসে। তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাবডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায়। আর একদল সোলজার এমপির পাঠানো হলো, যারা ওই অবৈধ অস্ত্র কালেকশনে ডিপ্লয় ছিল, গাজীর বাড়িতে যাদের পাইছে সবাই বন্দুকেরা নিয়ে আসছে রেস্ট মজা। আমি কিন্তু এগুলো কিছু জানি না। গাজী তখন আমার কথা শোনার পর ও ওদের কিছু চিন্তা করলো। চিন্তা করার পরে দেখলাম যে উনি লক্ষ্মীবেনের দিকে না গিয়ে 32 নম্বরের দিকে যাচ্ছে, কলাবাগানে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তখন 32 নম্বরে গার্ড রেজিমেন্ট ছিল, ফার্স্ট ফিল্ড রেজিমেন্ট, যেটা আমার হাতে গড়া। তারা গার্ড দিচ্ছিল প্রাইম মিনিস্টারের বাড়ি। আমার জানা আছে
তো গাড়ি চললো, আমরা পিছে পিছে চললাম আবার কাফেলাকে গাড়ি 32 নম্বরের গেটের ভিতরে ঢুকতে না দিয়ে বাইরে খাড়া করায়, স্টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে চলে, আমরা ওখানে থাকলাম। ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি ডিপ্লয়মেন্ট যারা ডিপ্লয়েড ছিল তারা যখন গাড়ির পরিবার ধরে নিয়ে আসছে আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার স্ত্রী কোথায় আছে কিনা, যাতে ঢাকার বাইরে না যেতে পারে। এই হুলস্থুল চলছে। আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট, সিও ফার্স্ট লান্সার। তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ, পরে লেফটেন্যান্ট কর্নেল। আচ্ছা, যাই হোক, তখন আমরা বললাম যে গাড়ির ভিতরে গেল কি বলবে। ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়োটা গাড়ি আসলো, ড্রাইভিং সিটে বসা স্বপন, পাশে বসা আমার বোনের জামাই লিটু, আবুল খায়ের লিটু, যে নাকি বেঙ্গল গ্রুপের মালিক, বিরাট ধনী ব্যবসায়ী, ওই সালমান রহমান তোমানের সাথে সবাই একটা। যাই হোক, ওরা দুজন আর এসপি মাহবুব সঙ্গে। এসপি মাহবুব ছিল মুজিবের খুবই বিশ্বস্ত একজন কিলার, মানে তাকে যে সমস্ত এই মানুষ মারা টারা হতো আর কি। ঢাকা জেলার এসপি এসপি মাহবুব, not major. He was given during the war he was given rank of a captain. মাহবুব was a good friend of mine, and anyway, ওদের গাড়ি যখন আসলো আর গাড়ি থেকে পরে আমি এই গল্প মাহবুবের কাছে শুনছি যে স্বপন এই ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের বাড়ি। মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা। তো সে ওয়্যারলেসে জানাইছে যে আমি মানিকগঞ্জ থেকে ফিরছি খুব সহসাই, আমি বিয়ে বাড়িতে আসছি, তো আমার দেরি হবে। স্বপন চলে গেছে তার বাসায়, সে তাকে মিন্টন রোডে মানে ক্লাস 1 গ্যাজেটেড অফিসারদের জন্য একটা এনক্লেভ আছে, তুমি হয়তো জানো, দেখেছো কিনা জানি না। তখন বাংলো ছিল, এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাট, ওই ইন্টারকনের সাথে। তো সেখানে মাহবুব থাকতো। তো ফ্ল্যাটে লিটু আর স্বপন গিয়ে উপস্থিত হয়েছে। ঠিক সেই মুহূর্তে মাহবুব ওয়াজ গেটিং রেডি টু কাম টু মানিকগঞ্জ থেকে ফেরা। উপরে এটা দেখা যায় মাহবুব কাপড় টাপড় পরতে, চুল আসছে। তখন লিটু আর স্বপনকে দেখে বললো যে কি ব্যাপার, তোমরা এখানে কেন? আমি তো আসছি, আমি তো বলছি তোমাদের জানাইছি, আমার অফিস থেকে জানানো হয়নি যে আমি দেরি হবে মানিকগঞ্জ। হ্যাঁ, কিন্তু মাহবুব এক ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? যে নিম্মি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজীর গরম বিয়ে বাড়িতে। কোথায় নিয়ে গেছে, কি হয়ে গেছে জানি না, তবে তার পরিবারের সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে। তারা সব ওই সাউদি উদ্যানে আছে, মানে রেস্ট করছে। আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে, তার প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং officer and abducted officer and his wife. মামুকে চাই নাকি? এটা তো সাংঘাতিক কথা। গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে, মানে হাত দিতে গেছে রেড টেলিফোন ফোন মাহবুব তো উঠাইছে। কে বলছে? আমি মাহবুব বলছি। বলে যে আমি প্রাইম মিনিস্টার মুজিবুর রহমান। বলে কি জি, স্যার বলেন। বলে কি তুই ইমিডিয়েটলি আমার বাসায়। এর মধ্যে চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ,
সিজিএস খালিদ মোশাররফ এদেরকে ডাকানো হয়েছে, এরাও আসছেন। মেজর কর্নেল নুরুজ্জামান, রকিব এনিকিস, এরাও উপস্থিত আসছেন সবাই। জিয়া রহমান অলসো কে ডেপুটি চিফ। আচ্ছা, মাহবুব তখন বলল, চলো। তখন লিটুদের গাড়িতে বসেই ও চলে আসলো। তো ওই গাড়িটা যখন গেল, গাড়ির নাম্বার দেখে আমি বুঝলাম যে উই আর সেফ, আমাদের মারবে না। কারণ এরা যখন এসে উপস্থিত হয়েছে, তার মানে things will be under control। আর সারা দেশে কি হচ্ছে এগুলো কিন্তু জানি না, মানে সারা ঢাকা শহরে। তখন গেটের সামনে থামলো, ওটা থেকে মাহবুব নামলো, সব ওনার লিচু গাড়ি নিয়ে দূরে গিয়ে সামনে ব্রিজের কাছে থামলো, গাছের ছায়া নিচ্ছে। আমরা যে মাইক্রো বাসে আসছি ওটা কিন্তু ওরা জানে না। মাহবুব চলে গেল ভিতরে। ইন দি মিনটা আমি চিন্তা করছি যে আমি কি করব, কি করা উচিত। আমার ফার্স্ট ফিল্ডের রেজিমেন্টের লোকেরা মুজিবের গার্ড রেজিমেন্ট হিসেবে তখন নিয়ে যেত। আমি যদি একটা আওয়াজ দেই তখন তো তারা সমস্ত ব্যারেল ঘুরাই দেবে। কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ারের সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা। এটা বোধহয় ঠিক হবে না। যেহেতু মাহবুব ভিতরে গেছে, লেটস সি হোয়াট হ্যাপেন। কিছুক্ষণের মধ্যেই মাহবুব, আমি দেখলাম যে মাহবুব না, শেখ কামাল, রেহানা, তারপরে শেখ জামাল, বেগম মুজিব নিচে গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মা চলার অসুবিধা, মানে রক্তাক্ত চুল্লু ওদের দেখে তো ওরা ঘাবড়ে গেছে। তারপরে নিম্মির অবস্থা তো ভিতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেল। তখন ভিতর না যাবো দেখলাম সিটিং রুমে প্রথম আমাকে ডাকলেন মুজিবুর রহমান আর আমার নিম্মিকে। তো রেহানারা সব ওখানে দাঁড়ায় রইল, মিসেস মুজিব দাঁড়ায় রইলেন, আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখে সব মসজিদ বসে আছে, চিফ অফ স্টাফ, ডেপুটি চিফ অফ স্টাফ, সিজিএস এন্ড অল দ্যাট। তখন এর মধ্যে গাজী গোলমেস্তার বাসা থেকে ফোন আসছে প্রাইম মিনিস্টারের কাছে যে বাড়ির সবাই ধরে নিয়ে গেছে আর্মি। যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো। আর ওই গার্মেন্ট 17 দিন যে গার্মেন্ট গিয়েছিল মাইক্রোবাসে, এই খবর শুনা গাজীরও মুখ শুকায় গেছে, মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে, যার জন্য এই সবাইকে ডেকে নিয়ে আসছে, জিয়া রহমান, শফিউল্লাহ, খালিদ মোশাররফ। আচ্ছা, তো মুরলী বুদ্ধি আর কি। আমরা ঢুকতেই নিম্মিকে জড়ায় ধরলেন মুজিবুর রহমান, মা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, আমি এটার বিচার করব। এই হারামজাদা গাজী, তুই করছিস কি? এটা কি করলি তুই? যা ওর পা ধরে মাপ চা। আমার বউয়ের পা ধরে মাপ চা। গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলল, নিজের চপ্পল খুলে বলল, খবরদার, তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি পিছিয়ে যাও। মুজিব আর বাকিরা তো সব চুপ করে বসে, আমি চুপ করে দাঁড়িয়ে। তখন বলতেছে মা, আবার মুজিব আমার বউ নিম্মি জ্বরে ধরে বললো, মা আমি এর উপযুক্ত বিচার করব, কি আমার ভরসা রাখ। তখন আমার বউ বলছিল, নিম্মি বলছিল যে চাচা, যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী, তাদেরই আজকে রক্ত ঝরাইতে হয় স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চোরের হাতে। এর বিচার আপনি কি করবেন? আমি বিচার আল্লাহ, আল্লাহ তার বিচার করবে।
আমি আপনার কাছে কোনো বিচার চাই না। ওর দেশে বাইরে এটা না তখন আবার 50 বছর পর মুজিব বেগম মুজিবুর বলে ওদেরকে উপরে নিয়ে যা, উপরে চেহারা দেখতে তখন রেকর্ড ওদেরকে উপরে নিয়ে ওদের নাচতে নাচতে কি জানি। এরপর তাহলে দেখো তাহে কিনা আমরা বলি যে একটা এই বর্ণনা দিতেছে কর, উড়াই শফিল্লা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনরে বলো গাজীর পরিবারে ছেড়ে দাও। ফাঁসির আসামি না শফিলে পিক আপ দি ফোন, রেকর্ড ফোন করলাম মেজর মোমেনকে। মেজর মোমেন বললেন, স্যার আই এম সরি, we are deployed to recover the miscreants and the illegal arms operation আমরা নিয়োজিত। আমি কিভাবে একজন 17 জন অস্ত্রধারীকে ছেড়ে দিতে পারি? ডাউন করে রাখবো কাজী has to produce the missing officer, his wife and এই 17 জন তাহলে অস্ত্রধারীকে আমাদের কাছে সুপর্দ করতে হবে। তারপরে আমি ডিসাইড করব আমি গাজীর ফ্যামিলিকে ছাড়বো কি ছাড়বো না। অবস্থা গেল আরো বিগড়ে, মুজিবও কাঁপাকাঁপি শুরু, ওদের গাজীগুলো মস্ত তো বুক শুকায় শেষ। আর সকালবেলা দেখো প্রাইম মিনিস্টার কি স্যার প্রাইম মিনিস্টার ডিজায়ার্স অর নট ডিজায়ার, ওনাকে বলেন উনি লিখিত অর্ডার দিল আমি সেটা মানবো না, because I have got my mandate which I have given from my chief of staff. এখানে কোনো ভাই বোনদের ব্যাপার না, এটা হলো লিগাল ম্যাটার, লিগাল ব্যাপার। তখন ছোটবেলা তবু দেখো মোমেন্ট, তুমি যদি বুঝছি মানে একটুখানি প্লিজ ডোন্ট, বানাইছে আর কি মূলত রাষ্ট্র I have got my moral ethics, I am promise bound, touching the Quran when I got commissioned, আমি এটা আপনার এই কোন রকম আকুতি মিনতি আমি শুনবো না, দ্যাট ইজ বিয়ন্ড মাই ডিগনিটি বলে উনি ফোন রেখে দিল। তখন মুজিব সবই শুনলেন, যে স্যার এরকম ব্যাপার, এটা তো লিগাল কমপ্লিকেশন দেখা দিচ্ছে। তখন বলে আর একবার তুই ফোন কর। তো মুজিবুর রহমান সবরে বললো, সবিল্লা আবার ফোন করলো, আমরা দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় আছি নিমের আসতে উপরে চলে। ফোন করার পরে সবিল্লা বলে যে লোক মোমেন্ট আই রিকোয়েস্ট ইউ ওয়ান্স अगेन প্লিজ, আমরা খুব ঘুমা। তখন মুজিবুর রহমানকে দিয়ে আমারে দে। কৌশল বলতে উনি ফোন নিয়ে বললেন মেজর মোমেনকে যে আমি মুজিব বলছি। He said, sir, I have no time, I am running a big operation and I am the commander. I am sending one of my officers to your residence. He will explain whatever I have got to say. So he dropped the phone. মুজিবের মুখ শুকিয়ে গেল। এখানে যারা বসা কি জিয়া রহমান আর খালেদ মোশাররফ, নুরুজ্জামান, এরা সব করে বসে শফিউল্লাহ কি করা যাবে। উইদিন 5 minutes Captain Shahid arrived. He was from cavalry and he was a friend of mine during the student days. আমরা একসাথে কন্টেম্পোরারি ইউনিভার্সিটিতে ছিলাম আর কি। ও হলো তোমার কি বলে এটা লালবাগের ছেলে, আমরা ছিলাম মালিবাগ। যাই হোক, ও আমরা দোস্ত মানে বন্ধু। তো ক্যাপ্টেন হি ওয়াজ এ রিপ্যাট্রিয়েটেড অফিসার এনিওয়ে। তো শহীদ আসছে, আসার পরে মুজিবুর রহমানের এবং আদালতের সামনে শহীদ বলেছে, স্যার I have been ordered to come and convey the message loud and clear to you that it is a legal matter. Ghazi has violated the Prime Minister's order on which army has been deployed over the whole country, and he had abducted an officer in uniform and his wife while he himself is engaged in this operation along with 17 gunmen in the Red Cross microbus. Now,
যেহেতু আমরা ডিপ্লয়েড আছি to recover the illegal arms, the commander said, no way, Ghazi and these 17 people has to surrender to him, and then legal proceedings will start according to the law. হুম, হুম। দেশে ইমার্জেন্সি চলছে, আমাদেরকে প্রাইম মিনিস্টার খুব ঝুঁকিপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। বলা হয়েছে শুনে এগুলি মানতো না না। না আমাকে আমাকে তুই করে বলতো, কারণ আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল তো, না উনি তো খাবার খাইতাম বসে। উনি বললেন ঠিক আছে দাঁড়েন যা আমি বিচার করব।